হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞান এটম ইংলিশ। আজকে আমরা এই ভিডিওতে মিসলেনিয়াসের প্রিভিয়াস 5 বছরে পড়া জিওগ্রাফি কোশ্চেনকে অ্যানালাইসিস করব। আমি কোশ্চেনগুলোকে দেখে যেভাবে নিজের জন্য নোটটা তৈরি করেছি সেটাই কিন্তু ইউটিউবে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। দেখো, সবার প্রথমে আমরা 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছি সেগুলো আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা পড়েছিল সেটা হচ্ছে, হলদিয়া পোর্ট ইজ এ পার্ট অন দ্য রিভার ব্যাঙ্ক অফ দ্য কনফ্লুয়েন্স অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ রিভার। এই যে হলদিয়া পোর্ট, এটা হচ্ছে তোমার হলদি এবং হুগলি এই দুটো নদীর কনফ্লুয়েন্সে কিন্তু গড়ে উঠেছে। আর এই যে হলদি নদী, এই হলদি নদী আবার কিন্তু কাঁসাই এবং কেলেঘাই এই দুটো নদী যুক্ত হয়ে গড়ে উঠেছে হলদি নদী। আর হুগলি নদী হচ্ছে তোমার গঙ্গার সাউদার্ন ডিস্ট্রিবিউটরি। ঠিক আছে, হুগলি নদী কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে হলদিয়া পোর্ট, এই হলদিয়া পোর্ট অ্যাকচুয়ালি একটা ডিপ ওয়াটার কমপ্লেক্স পোর্ট, যেটাকে অপারেট করে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট। নেক্সট, এর সাথে যে অপশনগুলো ছিল সেটাকে আমি অ্যানালাইসিস করেছি, এবং তুমি দেখবে বিগত বছরে যে প্রশ্নগুলো পড়েছে সেটা কিন্তু আমি যে এক্সট্রা তথ্যগুলো দেবো সেখান থেকে কিন্তু পড়ে গেছে, দেখছি আমি পরে বারে। তাহলে কিন্তু প্রশ্ন যদি অ্যানালাইসিস করা যায় সেক্ষেত্রে কিন্তু কমন পড়ার চান্স প্রচুর রয়েছে। শিলাবতী নদী পড়েছিল একটা, মানে অপশনের মধ্যে ছিল। শিলাবতী নদী অ্যাকচুয়ালি তোমার পুরুলিয়ার চাঁদা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে ফ্লো হয়েছে, এবং শিলাবতীর সঙ্গে দ্বারকেশ্বর নদীটা মিশে হয়েছে সেটা রূপনারায়ণ নদী। ঠিক আছে, নেক্সট ছিল কেলেঘাই নদী। কেলেঘাই নদী অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের একটা ইম্পর্টেন্ট রিভার, যেটা তমলুক রিজন থেকে উৎপত্তি লাভ করেছে। আর রূপনারায়ণ নদীটা আমি কি বললাম, যে শিলাবতী এবং দ্বারকেশ্বর দুটো নদী মিশে কিন্তু রূপনারায়ণ নদী হয়েছে। কোথায় মিশেছে? ঘাটালে। ঘাটালে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় বন্দর। এই বন্দরে কিন্তু রূপনারায়ণ নদী রয়েছে। এর পাড়টা কিন্তু বেশ চওড়া, এবং রূপনারায়ণের যে বালি সেটা অত্যন্ত মিহি টাইপের হয়ে থাকে। আমার আত্মীয় বাড়ি আছে তাই বললাম। তো এইখানে একটা প্রশ্ন পড়ে যে এরপরে রূপনারায়ণ নদীটা হুগলি নদীর সাথে মিশেছে। প্রশ্নটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট, যে হুগলি নদীর সাথে যে মিশেছে সেটা কোথায়? সেটা অ্যাকচুয়ালি তোমার হাওড়ার গাদিয়ারা বলে একটা জায়গা আছে, সেইখানে রূপনারায়ণ নদীটা কিন্তু আবার হুগলি নদীর সাথে মিশে গেল। তাহলে প্রথমে শিলাবতী এবং দ্বারকেশ্বর মিশলো ঘাটালের কাছে, তারপরে মিশে হলো রূপনারায়ণ নদী, তারপরে এই রূপনারায়ণ নাম নিয়ে এই নদীটা আবার হাওড়ার গাদিয়ারার কাছে হুগলি নদীতে যে মিশে গেল। তাহলে এটা হুগলিরই একটা ট্রিবিউটারি হয়ে গেল। নেক্সট প্রশ্ন পড়েছিল যে সর্দার সরোবর ড্যাম। দেখো, সর্দার সরোবর ড্যাম যেটা নর্মদা নদীতে রয়েছে এবং সেটা গুজরাটে রয়েছে। এর আন্ডারে একটা প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে নর্মদা ভ্যালি প্রজেক্ট। এছাড়াও নর্মদা নদীতে কিছু ড্যাম রয়েছে, যেমন ইম্পর্টেন্ট হচ্ছে মহেশ্বর, ওমকারেশ্বর। সর্দার সরোবরটা তো এই করলাম। আরও ইম্পর্টেন্ট কিছু ড্যাম যেটা এক্সামে আছে সেটা হচ্ছে কি তিস্তা ড্যাম। তিস্তা ড্যাম সিকিমে রয়েছে, কিন্তু তিস্তা ব্যারেজ বললে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের গজলডোবাতে আছে। ঠিক আছে, তো তিস্তা ড্যাম পড়লে সিকিম, বা তিস্তা ব্যারেজ পড়লে কিন্তু গাজলডোবা পশ্চিমবঙ্গে। আচ্ছা, দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট, সেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, নদীটার নাম কিন্তু দিবাং নদী। ঠিক আছে, আর রয়েছে লোয়ার সুবানসিরি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা কিন্তু সুবানসিরি নদীটাই রয়েছে, এই নামেই কিন্তু ড্যামটার নাম, যেটা আসাম এবং অন্ধ্রপ্রদেশ, এই আসাম এবং অরুণাচল প্রদেশ বর্ডারের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পড়েছিল যে ভারতের পিটসবার্গ কাকে বলে? তো পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয় জামশেদপুর, যেটা রয়েছে ঝাড়খণ্ডে। কেন বলা হয়? কারণ এটা হচ্ছে একটা ভারতের অন্যতম আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। ঠিক আছে, তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে টিস্কো কবে গড়ে উঠেছিল? না, টিস্কো 1960 সালে গড়ে উঠেছিল, কিন্তু প্রথম স্টিল প্রডিউস শুরু করেছিল 5 বছর পর 1912 সাল থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পড়েছিল যে কচ্ছের রান। দেখো, কচ্ছের রান অ্যাকচুয়ালি তোমার গুজরাটে রয়েছে। এই কচ্ছের রানটার দুটো ভাগে বিভক্ত, একটাকে বলা হয় গ্রেট কচ্ছের রান, একটা হচ্ছে লিটল কচ্ছের রান। ঠিক আছে, এই কচ্ছের রানকে কিন্তু আবার বিগেস্ট সল্ট মার্শ বা সল্ট ডেজার্টও বলা হয়ে থাকে, এবং কচ্ছের রান কিন্তু তোমার ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে বারবার আসে। নেক্সট পড়েছিল একটা ডেজার্ট সয়েল। ডেজার্ট সয়েলকে কি বলা হয়? না, ডেজার্ট সয়েলকে বলা হয় অ্যারিডোসলস। ঠিক আছে, এছাড়াও একে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিরোজেম মৃত্তিকা বা সিরোজেম সয়েল ইংলিশে বলে। এই মাটিতে যে ফসলগুলো হয় মূলত সেটা হচ্ছে মিলেট, ডেটস এবং অয়েল সিড। আর ভারতের উত্তর পশ্চিম ভারত, মানে বিশেষ করে রাজস্থান এদিকের জায়গাটা, সেখানে কিন্তু তোমার ডেজার্ট সয়েলটা রয়েছে, রাজস্থানের থর মরুভূমি রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন পড়েছিল গ্রেট ব্যারিয়ার রিফ। এটা কোথায় আছে? না, গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে অস্ট্রেলিয়া, যেটা কিন্তু ইউনেস্কোর আন্ডারে পড়েছে 1981 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পড়েছিল লোকটাক লেক। লোকটাক লেক অ্যাকচুয়ালি মণিপুরে রয়েছে, যেটা হচ্ছে ভারতের সব থেকে লংগেস্ট লেকের মধ্যে পড়ে।
ঠিক আছে। আর উইকিপিডিয়ার দিক থেকে কিন্তু কুন্নামাদা লেক হতে হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি পড়েছিল যে হাইয়েস্ট পার্ট অফ সাউদার্ন প্লেটু ইন ডেকান। তাহলে সাউদার্ন প্লেটুকে কিন্তু আমরা ডেকান প্লেটু বলতে পারি। এই সাউদার্ন প্লেটু বা ডেকান প্লেটু সর্বোচ্চ শৃঙ্গ পড়লে উত্তর হবে আনাইমুদি, যেটা পড়েছিল। কিন্তু যদি পড়তো ডেকান ট্র্যাপ সেক্ষেত্রে উত্তর হতো কলসুবাই। যদি পড়তো মাইসোর প্লেটু সর্বোচ্চ শৃঙ্গ সেক্ষেত্রে উত্তর হতো মুলানগিরি। ঠিক আছে। নেক্সট তোমার পড়েছিল কি যে উইলি উইলি। দেখো উইলি উইলি যেটা, এটা তো দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। ঠিক আছে। আর হারিকেন দেখতে পাওয়া যায় ক্যারিবিয়ান সি। ক্যারিবিয়ান সি বলতে জাপান, চায়না, ফিলিপাইন্স, ভিয়েতনাম, এইসব দেশে কিন্তু হারিকেন ঝড় কিন্তু দেখতে পাওয়া যায়। টাইফুন পড়লে চায়না, আর টাইফু পড়লে জাপান, আর টর্নেডো দেখতে পাওয়া যায় আমেরিকা, মেক্সিকো এদিকে। ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডতে আছে। এটা কিন্তু ইউকে বলতে আবার উল্টা হবে না, ইউকে বলতে এখানে উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে। যেটা 1936 সালে গড়ে উঠেছিল এবং তখন এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পার্ক যেটাতে ভারতের টাইগার ইনিশিয়েটিভ প্রজেক্ট 1973 সালে চালু হয়েছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়েছিল হাইয়েস্ট ড্যাম। দেখো হাইয়েস্ট ড্যাম হচ্ছে তেহেরি ড্যাম, যেটার উচ্চতা হচ্ছে 261 মিটার। ঠিক আছে। আর যদি বলা হয় হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম, সেক্ষেত্রে কি উত্তর হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। নেক্সট 2019 সালে প্রশ্নগুলো কি পড়েছিল? 19 সালে পড়েছিল যে ভারতের সাথে স্থল সীমান্ত করে এরকম দেশগুলির নাম কি? দেখো ভারতের সাথে স্থল সীমান্ত করে বিশেষ করে বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, ভুটান এবং আফগানিস্তান, এবং সি বর্ডার করে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ঠিক আছে। নেক্সট বলছে ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা বন্টন করে। দেখো যখন প্রশ্ন সেট করছে, দেখো এক জায়গা থেকে মানে এই টপিক থেকে কিন্তু দেখো করে নিয়েছে। তাহলে এইখানে প্রথমে হলো স্থল সীমান্ত সব থেকে বেশি করে, মানে কোনগুলো করে, আর তারপরে বলছে সব থেকে বেশি সীমানা করে। সব থেকে বেশি সীমানা করে হচ্ছে বাংলাদেশ। আর যদি এখানে সব থেকে কম পড়তো তাহলে উত্তর হতো আফগানিস্তান, যেটা ওই 110 কিমির মতো জায়গা করে। ঠিক আছে। নেক্সট নেক্সট পড়েছিল যে হেমিস ন্যাশনাল পার্ক। দেখো বাংলাদেশ কত কিলোমিটার করে আমি লিখে দিয়েছি 4096.7 কিলোমিটার। নেক্সট হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে লাদাখে রয়েছে, যেটা স্নো লেপার্ডের জন্য খুব বিখ্যাত, আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, আমি ভালো করে দেখলাম যে মিসলেনিয়াসে কিন্তু ন্যাশনাল পার্ক বলো, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলো, অভয়ারণ্য বলো, এগুলো থেকে প্রচুর মানে প্রতি বছর প্রশ্ন একটা থেকে দুটো এসেছে, তার সেক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। নেক্সট পড়েছে নামচা বারোয়ার থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? দেখো নামচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী কিন্তু ভারতে প্রবেশ করেছে, যেটা মানে এটা অ্যাকচুয়ালি চায়না, তো চায়না হয়ে তারপরে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে। এই ব্রহ্মপুত্র নদীর কিছু উপনদী রয়েছে, যেমন বরাক, ধনশিরি, তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক। এবং এই যে ব্রহ্মপুত্র নদী, এর টোটাল লেন্থ হচ্ছে 2960 কিলোমিটার, কিন্তু ভারতে রয়েছে 885 কিলোমিটার। ঠিক আছে। নেক্সট বলেছিল সাইহাদ্রি। সাইহাদ্রি কিন্তু অ্যাকচুয়ালি হিমালয়ের কিন্তু একটা অংশ নয়। এই সাইহাদ্রির অপর নাম কিন্তু ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট কোথায়? ওয়েস্টার্ন ঘাট থেকে তুমি ধরো মহারাষ্ট্র থেকে শুরু করে একদম নিচে তোমার একবারে তোমার তামিলনাড়ু যে কন্যাকুমারী অবধি। ঠিক আছে। এতগুলো স্টেট কিন্তু তোমার হচ্ছে। নেক্সট তোমার এই যে বিস্তারটা আমি বললাম, তবে এই সাইহাদ্রি বা ওয়েস্টার্ন ঘাট যেটা আমরা বলছি, এটা কিন্তু এক ধরনের ব্লক মাউন্টেন। আর কিন্তু ইস্টার্ন ঘাটের কথা বললে সেটা কিন্তু রেসিডুয়াল মাউন্টেন, মানে বর্তমানে ক্ষয়প্রাপ্ত কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়েছিল উলার লেক। দেখো উলার লেক অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরে তোমার পাওয়া যায়, যেটা একটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ভারতে। ঠিক আছে। এই উলার লেকের সঙ্গে কোন নদী যুক্ত? না, ঝিলাম নদী। ঠিক আছে। এই ঝিলাম নদী কিন্তু পীরপঞ্জালের ভেরিনাগ স্প্রিং থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এই যে উলার লেক বা জম্মু কাশ্মীর যে উলার লেক আমরা বলছি, সেটা কিন্তু একটা ওয়েটল্যান্ড প্রজেক্ট, বা যেটা একটু রামসার সাইটের মধ্যে কিন্তু পড়েছে। এবং এই ঝিলাম নদীর একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট রয়েছে, সেটাকে বলা হয় তুলবুল প্রজেক্ট। এটা কিন্তু এক্সামে বারবার আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি। সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি যেটা, সেটা হচ্ছে তোমার হরিয়ানার গুরুগ্রামে রয়েছে, যেটা মাইগ্রেটরি বার্ডসের জন্য খুব বিখ্যাত, মানে দূর দূরান্ত থেকে মাইগ্রেট হয়ে বার্ডরা কিন্তু একটা নির্দিষ্ট সময় আসে। ঠিক আছে। রাজস্থানে কিন্তু একটা পাখিরালয় রয়েছে, এবং সেটার নাম কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কারো জানা থাকে। নেক্সট হচ্ছে আনাইমালাই বা আন্নামালাই পর্বত। দেখো আনাইমালাই বা আন্নামালাই পর্বত, সেটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু দুটো স্টেটের মধ্যে কিন্তু বর্ডার করে, এবং যেখানে
আনাইমালাই বা আন্নামালাই টাইগার টাইগার রিজার্ভ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পর্ব। ঠিক আছে, নেক্সট হচ্ছে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় কি? শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়ার ছাদনাতে। ঠিক আছে, রাঁচি এক্সপ্রেসে যদি যাও বাঁকুড়ার পরে ছাদনাতে দাঁড়াবে, খুব সুন্দর পাহাড়, দেখে আসতে পারো। এখানে কিন্তু রাজা চন্দ্রবর্মনের শিলালিপি পাওয়া যায়। রাজা চন্দ্রবর্মন কে ছিলেন না? রাজা চন্দ্রবর্মন কিন্তু পুষ্করণা রাজ্যের কিন্তু রাজা ছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুঙ্গভদ্রা নদী নিয়ে প্রশ্ন পড়েছিল। এখানে পুরো তথ্যই দেওয়া আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করি। তো তুঙ্গভদ্রা নদী যেটা, সেটা হচ্ছে কর্ণাটকের বরাহ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এই তুঙ্গভদ্রা নদী, তুঙ্গ এবং ভদ্রা এই দুটো নদী যুক্ত হয়ে নাম হয়ে গেছে তুঙ্গভদ্রা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে সঙ্গমালেশ্বরম বলে একটা জায়গা আছে, সেইখানে তুঙ্গভদ্রা নদীটা কিন্তু কৃষ্ণা নদীর সাথে মিশে গেছে, তাহলে কৃষ্ণার ট্রিবিউটারি কিন্তু তুঙ্গভদ্রা হয়ে গেল। এই তুঙ্গভদ্রা নদীর উপরে একটা ড্যাম আছে যেটাকে বলা হয় তুঙ্গভদ্রা ড্যাম, যেটা কর্ণাটকের হসপেট ডিস্ট্রিক্টে, এটা একটা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, কর্ণাটকের হসপেট ডিস্ট্রিক্টে কিন্তু তুঙ্গভদ্রা ড্যামটা রয়েছে। আর আমরা ইতিহাসে দেখি বিজয়নগর সাম্রাজ্য, যেটা 1336 সালে হয়েছিল, সেই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল কি হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থিত। সেই হাম্পি কিন্তু এই তুঙ্গভদ্রা নদীর তীরেই কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পড়েছিল যে অরুণাচল প্রদেশে কতগুলি উপভাষা রয়েছে। অরুণাচল প্রদেশে অ্যাকচুয়ালি 60টি উপভাষা রয়েছে। এটা অড প্রশ্ন, অনেকে হয়তো করতে পারেনি আমার মনে হয়, কিন্তু অরুণাচল প্রদেশের ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলতে কি না, সব থেকে কম জনঘনত্ব অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে সব থেকে কম জনঘনত্ব কোথায় দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি বলে কোন ইউটিতে বা কেন্দ্রশাসিত অঞ্চলে সবথেকে সর্বনিম্ন জনঘনত্ব দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, নেক্সট পড়েছে যে আসাম কি না, আসাম হচ্ছে মঙ্গলয়েডস এবং কাউকাসয়েডস এর মিলন ক্ষেত্র বলা হয়। যদি প্রশ্ন পড়ে মোস্ট ইন্ডিয়ানস বিলংস টু হুইচ কমিউনিটি বা হুইচ গ্রুপ, উত্তর হবে কাউকাসয়েড। আর যদি প্রশ্ন পড়ে যে সব থেকে আরবানাইজ কমিউনিটি কোনটা, সেটা উত্তর হবে জোরোস্ট্রিয়ান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পড়েছিল যে উদন্তি অভয়ারণ্য কোথায় রয়েছে, ছত্তিশগড়ে। তুমি দেখো প্রতি ইয়ারে প্রশ্ন যখন আমরা অ্যানালাইসিস করছি, সেক্ষেত্রে কিন্তু অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক এগুলো কিন্তু প্রশ্ন অবশ্যই দুটো একটা থেকে আছেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাকে করতেই হবে। নেক্সট 2013 সালে দুটো শিফট এক্সাম হয়েছিল, তো এটা হচ্ছে ফার্স্ট শিফট, এরপরে আমরা করবো সেকেন্ড শিফট। ঠিক আছে, পড়েছিল দুর্গাপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর শহরটা দামোদর নদীর তীরে অবস্থিত। এই দামোদর নদীকে স্থর বেঙ্গল বা বাংলার দুঃখ বলা হয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে বিহারের দুঃখ কাকে বলা হয়, উত্তর হবে কোশি নদী। নেক্সট হচ্ছে কি বলবো যে দামোদর নদী যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে ছোটনাগপুর প্লেটু, ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটুর খামারপোত পাহাড় থেকে। তারপর এই তারপরে এই দামোদর নদীটা হুগলি নদীর সাথে মিশছে, এবং কোথায় না পশ্চিমবঙ্গে। এই দামোদর নদীর কিছু ট্রিবিউটারি রয়েছে, বোকারো, বরাকর, কোনার, জামুনিয়া, এবং দামোদর নদীর উপরে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি। ঠিক আছে, যেটা 1948 সালে টেনেসি ভ্যালি কর্পোরেশন বা এটা অথরিটি হবে, টেনেসি ভ্যালি অথরিটি, যেটা হচ্ছে তোমার ইউএসএ। ঠিক আছে, এর ইয়েতে তৈরি হয়েছিল। এবং ডিবিসিতে কতগুলো ড্যাম আছে, যেমন তিলাইয়া ড্যাম, কোনার ড্যাম, মাইথন ড্যাম, পাঞ্চের ড্যাম, দুর্গাপুর ব্যারেজ, এগুলো। ঠিক আছে, নেক্সট পড়েছিল পশ্চিমবঙ্গে পরীক্ষায় যেটা পড়েছিল সেটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমতম জেলার নাম হচ্ছে পুরুলিয়া। আমি বাকিগুলো লিখে দিয়েছি। তাহলে নর্দার্ন হলে দার্জিলিং, ইস্টার্ন বা পূর্বতম নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা ইস্টার্ন, এরপরে বাংলাদেশের বর্ডার পড়ে যাচ্ছে। আর সাউদার্ন মোস্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, এরপরে নিচের দিকে তুমি দেখবে বঙ্গোপসাগর পড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের নর্থ সাউথ যেটা, সেটা এদিকে, এটা হচ্ছে তোমার 650 কিমি, আর ইস্ট ওয়েস্ট যেটা এরকম, সেটা হচ্ছে তোমার 320 কিমি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন সুবর্ণরেখা নদীটিকে পড়েছিল, যে সুবর্ণরেখা নদীর সমস্ত তথ্যগুলো তুলেছি। সুবর্ণরেখা নদী হচ্ছে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে যে রাঁচি ডিস্ট্রিক্ট আছে সেখানে নাগরি ভিলেজ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর টোটাল লেন্থ হচ্ছে 395 কিলোমিটার। এরপর যে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যাতে চলে গেছে সুবর্ণরেখা নদী। ঠিক আছে, এই সুবর্ণরেখা নদীর সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিবিউটারির নাম হচ্ছে খড়কাই নদী, এবং এর স্পেশালিটি হচ্ছে সুবর্ণরেখা নদী কিন্তু একটা অন্তরাজ্য নদী। আর এর আন্ডারে কিছু ড্যাম রয়েছে, যেমন চান্ডিল ড্যাম, ইছা ড্যাম, গালুদি ড্যাম। ঠিক আছে, নেক্সট পড়েছিল ভিলাই। ভিলাই অ্যাকচুয়ালি তোমার ছত্তিশগড়ে রয়েছে। কোথায় রয়েছে? ছত্তিশগড় রাজ্যে, যেটা আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিলাই স্টিল প্ল্যান্ট, এটা হচ্ছে সেলের একটা গুরুত্বপূর্ণ স্টিল প্ল্যান্ট। এই সেল আবার 1973 সালে গড়ে ওঠে, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে।
ঠিক আছে। এই যে ভিলাই স্টিল প্ল্যান্ট সেটা হচ্ছে রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছিল, এবং এখানে কি তৈরি করা হয়, রেলওয়ে ট্র্যাক বা রেলস যেটাকে আমরা বলি সেটাকে তৈরি করা হয়। ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা মনে রাখতে হবে রাউরকেল্লা হলে সেটা স্টিল, দুর্গাপুর তোমার হচ্ছে স্টিলের জন্য বিখ্যাত, এবং বোকারও কিন্তু স্টিলের জন্য বিখ্যাত। নেক্সট কি বলেছিল, যে গারো খাসি জয়ন্তী এই পাহাড়গুলো কোথায় রয়েছে না মেঘালয় রাজ্যে রয়েছে। ঠিক আছে, এটা পূর্ব দিকে, কিন্তু ভারতের পূর্ব দিকে মেঘালয় রাজ্য রয়েছে। নেক্সট পড়েছিল নৈনিতাল লেক, দেখো নৈনিতাল লেক রয়েছে উত্তরাখণ্ডে। ঠিক আছে। এবারে জাতীয় উদ্যান নিয়ে পড়েছিল, যে জিম করবেট অভয়ারণ্য কোথায় আছে না উত্তরাখণ্ডে, যেটা একটা জাতীয় উদ্যান এবং এটা গন্ডার এবং গৌড়ের জন্য খুব বিখ্যাত। গরুমারা যেটা সেটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে, এই গোলমাল হয়ে গেছে, জিম করবেট উত্তরাখণ্ড এটা হচ্ছে জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রয়েছে গরুমারা, যেটা গন্ডার এবং গৌড় এর জন্য বিখ্যাত। আর এইটা তোমার জলদাপাড়া যেটা সেটা হচ্ছে আলিপুরদুয়ারে, সেটা এখানে একশৃঙ্গ গন্ডারের জন্য এটা খুব বিখ্যাত। ঠিক আছে। এটাও কিন্তু এক ধরনের জাতীয় উদ্যান। গরুমারাও জাতীয় উদ্যান, জিম করবেটও জাতীয় উদ্যান, আর সুন্দরবনও কিন্তু একটা জাতীয় উদ্যান। ঠিক আছে, সুন্দরবন। কিন্তু মুদুমালাই যেটা তামিলনাড়ুতে আছে সেটা কিন্তু এক ধরনের অভয়ারণ্য। এখানে পড়েছিল যে নিচের মধ্যে কোনটা জাতীয় উদ্যান নয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমার, তাহলে এখান থেকে কটা প্রশ্ন কিন্তু জেনে নেওয়া দরকার, যে ফরেস্ট কাকে বলে, জাঙ্গল কাকে বলে, ন্যাশনাল পার্ক কাকে বলে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কাকে বলে। দেখো, ফরেস্ট মানে যেটা আমরা বলি ফরেস্ট, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে গাছপালা এবং জীবজন্তু থাকে, যেমন সুন্দরবনকে আমরা ফরেস্ট বলতে পারি। ঠিক আছে। জাঙ্গল বলতে কি, জাঙ্গল হচ্ছে ফরেস্টের থেকে একটু বেশি ঘন হয়ে থাকে। আর যখন আমরা মেন প্রশ্ন পড়ে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দেখো ন্যাশনাল পার্ক হচ্ছে কি না, এখানেও সরকার নির্দিষ্ট করে কিছু প্রজাতিকে সংরক্ষিত করে, যেগুলা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রজাতি, এবং এই অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক এলাকা একটা নির্দিষ্ট করে কিন্তু ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়। সেখানে সরকারি কঠোর সুরক্ষা দেওয়া হয়ে থাকে, মানে মানুষ সহজে সেখানে প্রবেশ করতে পারবে না, এবং অত্যন্ত সীমিতভাবে সেখানে প্রবেশ করা যেতে পারে, মানে পারমিট নিয়ে কেউ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা কিছু করতে সেক্ষেত্রে সে প্রবেশ করতে পারে। আর এখানে কিন্তু মানুষ ইচ্ছা করে হান্টিং বা গ্রেজিং এগুলো করতে পারবে না। কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা, সেটা ন্যাশনাল পার্কের থেকে এখানে কঠোর বা মানে কিছু নিয়ম কানুন কিছুটা কম হয়ে থাকে। এখানে হান্টিং বা গ্রেজিং কিছু ক্ষেত্রে তুমি করা যেতে পারে, এবং ওয়াইল্ড লাইফ অ্যান্ড হ্যাবিটেট সংরক্ষণ মূল উদ্দেশ্য, মানে কিছু গাছপালা বা পশু পাখিকে বেশ করে এখানে সংরক্ষণ করার জন্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি করা হয়। তাহলে কি দেখা হলো, যে ন্যাশনাল পার্ক কিন্তু অত্যন্ত কঠিন, মানে কঠোর সেখানে নিয়ম চলে, কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কঠোর, বাট ন্যাশনাল পার্কের থেকে একটু লাইট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়েছিল, যে বিশ্বের সর্বাধিক সোনা উৎপাদনকারী দেশ কি। দেখো 2026-এর ডেটা অনুযায়ী বিশ্বের সবচেয়ে সর্বাধিক সোনা উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। ঠিক আছে। এবং সবথেকে বেশি ইম্পোর্ট করে সুইজারল্যান্ড, এক্সপোর্টও কিন্তু সুইজারল্যান্ডই করে। ভারতের যদি ইম্পোর্টের স্থান দেখা যায় সেক্ষেত্রে ভারত 5 নম্বর স্থান অধিকার করে রয়েছে। ঠিক আছে। আর পড়েছিল জামশেদপুর শহর, জামশেদপুর শহর হচ্ছে সুবর্ণরেখা নদীতে অবস্থিত। 2013 সেকেন্ড শিফটে যে প্রশ্ন পড়েছিল সেটা হচ্ছে কি না, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় রয়েছে। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কিন্তু তোমার হচ্ছে যেটাকে আমরা বলি ভিলাই। ভিলাই কোথায় রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে, একটু আগে পড়েছে। এই জন্য এর এক্সট্রা তথ্য কিন্তু আমি দিইনি। নেক্সট পড়েছিল মুল্লা পেরিয়ার ড্যাম। মুল্লা পেরিয়ার ড্যাম হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু একটা হচ্ছে সমস্যার সৃষ্টি করে, দুটো স্টেটের মধ্যে কিন্তু বর্ডার করে, দুটো স্টেট মিলে কিন্তু এই ড্যামটা রয়েছে। ঠিক আছে, ঠিক বর্ডারে। অজয় নদী, অজয় নদী হচ্ছে তোমার ছোটনাগপুর প্লেটুর দুমকা থেকে উৎপত্তি লাভ করেছে, তারপরে কাটোয়ার কাছে ভাগীরথী নদীর সাথে মিশে গেছে। এটি আবার পরবর্তীকালে দামোদর এবং ময়ূরাক্ষী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন কিন্তু এটা পড়েছিল। নেক্সট পড়েছিল কি না, ভারতের উচ্চতম মালভূমির নাম কি। দেখো, ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি, যেটা কে আমরা কোল্ড ডেজার্টও বলে থাকি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উঁচুতে অবস্থিত। ঠিক আছে। নেক্সট পড়েছিল ভারতের হাইয়েস্ট পিকের নাম কি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কারাকোরাম, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রয়েছে, যার উচ্চতা 8611। কাঞ্চনজঙ্ঘা পড়লে 8585। এর অপর নামের মধ্যে রয়েছে গডউইন অস্টিং, ডাবসাং, চৌগাংরি। ঠিক আছে। নেক্সট পড়েছিল ঝিলাম নদী। ঝিলাম নদী অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরে রয়েছে, যেটা পীরপঞ্জালের ভেরিনাক স্প্রিং থেকে উৎপত্তি লাভ করে ভারত পাকিস্তানের মধ্যে একটা বর্ডার করে, তারপরে কিন্তু তোমার সিন্ধু নদীর একটা উপনদী, তো সিন্ধু নদীর সব থেকে বড় উপনদী, যেটা চেনাবের সঙ্গে বা চন্দ্রভাগার সঙ্গে কিন্তু মিশে গেছে। নেক্সট পড়েছিল রাউরকেল্লা। এই রাউরকেল্লা আয়রন এবং স্টিল কোম্পানি, যেটা উড়িষ্যাতে ব্রাহ্মণী নদীতে তীরে অবস্থিত। ঠিক আছে। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 2011 সালের প্রশ্ন। এটা হলে আমার 5 বছর শেষ হবে। তো এখানে বলেছে যে পৃথিবীর সব থেকে কাছের
গ্রহের নাম কি? পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম হচ্ছে মার্কারি, বা যেটাকে বাংলায় তুমি বুধ বলে থাকো, যেটা 58.65 দিনে কিন্তু একবার রোটেট করতে পারে। এবং এইটা পৃথিবীর সামনে থাকার কারণে এই গ্রহে না কোনো অ্যাটমসফিয়ার আছে, না কোনো এর স্যাটেলাইট বা উপগ্রহ রয়েছে। ঠিক আছে, এর দিনের বেলায় তাপমাত্রা বেড়ে 427 ডিগ্রি হয়ে যায় দিনের বেলায়, আর রাতের বেলায় কমে 173 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, -173 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কতটা ডেঞ্জারাস জিনিস। এরপরে পড়েছিল অপসুর বা অনুসুর, আমি দুটোই লিখে দিয়েছি। দেখো, পেরিহেলিয়ান আর অ্যাপিহেলিয়ন। পেরিহেলিয়নকে ইংলিশে বলা, এই বাংলায় বলা হয় অনুসুর, এবং অ্যাপিহেলিয়নকে বাংলায় বলে অপসুর। এই যে পেরিহেলিয়ান, এক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, মানে কাছে থাকে, সেটা হচ্ছে 3 জানুয়ারি। আর যখন দূরে হয় সেটাকে বলে অপসুর অবস্থান, সেটাকে বলে 4 জুলাই। তাহলে এখান থেকে ঘুরিয়ে যদি প্রশ্ন পড়ে যে কোন সময়টায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় বা কম হয়, সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট পড়েছিল নেফা। নেফার পুরো নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা 1958 সালে গড়ে উঠেছিল। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশ যে রাজ্যটা আছে, এটার পুরনো নাম ছিল নেফা। 1972 সালে একে অরুণাচল প্রদেশে ইউটি করা হয়, এবং 1987 সালে অরুণাচল প্রদেশ কিন্তু পূর্ণাঙ্গ রাজ্য হয়ে যায়, যার বর্তমান রাজধানী হচ্ছে ইটানগর। ঠিক আছে, নেক্সট, রাজস্থানের মরু অঞ্চলকে কি বলেন? রাজস্থানের মরু অঞ্চলকে কিন্তু মরুস্থলী বলা হয়ে থাকে। ঠিক আছে, এর ফলে ভারতের গ্রিন রিভলিউশন থেকে একটা প্রশ্ন পড়েছিল যে ভারতের গ্রিন রিভলিউশনে মূলত কোন শস্যের উৎপাদনটা বেশি হয়েছিল? বিশেষত তোমার গম উৎপাদনের উপর বেশ করে কিন্তু গ্রিন রিভলিউশনটা হয়েছিল, যেটা 1960 সালে গড়ে উঠেছিল। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সাথে যুক্ত, কিন্তু যদি বলা হয় যে গ্রিন রিভলিউশনের ব্যাপক প্রসার ঘটেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তো এই যে সবুজ বিপ্লব, সেটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা এবং ইউপির মধ্যে কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ভারতের সমগ্র জায়গার মধ্যে ছড়িয়ে পড়েনি। তুমি দেখতে গেলে হাই ইয়েল্ডিং ক্রপস, ইরিগেশন সিস্টেম বা বিভিন্ন আধুনিকতার মাধ্যমে কিন্তু একটা সবুজ বিপ্লব ভারতে গড়ে তুলেছিল সেই সময়। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন পড়ে যে ভারতের সবুজ বিপ্লবের জনক, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে এম.এস. স্বামীনাথন। হ্যাঁ, আর যদি ওয়ার্ল্ডে পড়ে সেক্ষেত্রে কিন্তু নরম্যান বোরলগকে কিন্তু উত্তর করতে হবে। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে হোয়াইট রিভলিউশন, একটা হচ্ছে ব্লু রিভলিউশন, এই দুটো রিভলিউশনের জনক কাকে বলা হয়, আর এদের সালগুলো কিন্তু অবশ্যই জানলে কমেন্টে লেখো। নেক্সট হচ্ছে জয়িতা নিউক্লিয়ার প্ল্যান্ট। দেখো, জয়িতা নিউক্লিয়ার প্ল্যান্ট এটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে, কোথায়? মহারাষ্ট্রের রত্নাগিরিতে রয়েছে। ঠিক আছে, আর যে সিয়াচেন গ্লেশিয়ার, এটা হচ্ছে তোমার কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম গ্লেশিয়ার, যেটা কারাকোরাম রেঞ্জের নুব্রা ভ্যালিতে রয়েছে, এবং এটার বিস্তার বা লেন্থ হচ্ছে মানে উচ্চতা হচ্ছে মাত্র 76 কিলোমিটার। কিন্তু যেহেতু কারাকোরাম রেঞ্জে রয়েছে, বিস্তার বলছি, সরি, এটার হচ্ছে তোমার লেন্থ, আমি উচ্চতা বলে দিই ভুল করে, এটার লেন্থ হচ্ছে কত? 76 কিলোমিটার, যেটা কারাকোরাম রেঞ্জের নুব্রা ভ্যালিতে রয়েছে, যেটা ভারতের সব থেকে লংগেস্ট গ্লেশিয়ার। তাহলে আমি জানি আমি প্রশ্ন তুলে অপশন দিয়ে তোমাদেরকে করাইনি, তাই আমি প্রতিটা প্রশ্নের যে নোট তৈরি করেছি, এটাই কিন্তু তোমার এক্সামে সব থেকে বেশি কাজে লাগবে। ঠিক আছে, তুমি প্রিভিয়াস ইয়ার দেখে সলভ করে নিলে এখানে কিন্তু তোমার সেরকম কিন্তু কাজে লাগবে না। তুমি যখন ওই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে নিজে হাতে নোট তৈরি করে এক্সট্রা ইনফরমেশন ঢোকাবে, তুমি দেখবে এর থেকে তোমার কমন আসবে, তাছাড়া কিন্তু কমন আসবে না। সেক্ষেত্রে যদি আমার এই ভিডিওটা তোমার হেল্পফুল লাগে, অবশ্যই কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে আমি পলিটি এবং ইকোনমি, এবং তারপরের ভিডিওতে স্ট্যাটিক জিকে যে পোর্শনটা আছে, এবং মোটামুটি আর তিনটের মধ্যে, আর সায়েন্সটা একটা ভিডিওতে, মোটামুটি 3টে ভিডিওর মধ্যে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।